মিত্রজিৎ একজন অ্যালকোহলিক। নিজের প্রচেষ্টায়, আমার পরিবারের সহযোগিতা এবং তোমাদের শুভকামনায় আজকের দিনটাও ভালো আছি, সুস্থ আছি। এই জন্য আমার ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। গতদিন আমরা 12 স্টেপের প্রথম ভাগটা শেষ করেছিলাম। 12 স্টেপটা এভাবে লেখা আছে আমাদের বিগ বুকে যে এইসব পদক্ষেপ অবলম্বন করার পরে আমাদের মনের মধ্যে যে আধ্যাত্মিক চেতনা জাগে তার বার্তা আমরা সকল মদ্যপায়ীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের সকল কাজে কর্মে এই নীতি মেনে চলার চেষ্টা করি। তো এই যে 3-4 লাইন, এটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটাকে বলছেন যে প্রতিশ্রুতি। সেটা হচ্ছে যে এই সব পদক্ষেপ অবলম্বন করার পরে আমাদের মনের মধ্যে যে আধ্যাত্মিক চেতনা জাগে সেটাই হচ্ছে প্রতিশ্রুতি, এবং এটা হয় ডক্টরস ওপিনিয়ন এবং 1 থেকে 6 নম্বর পরিচ্ছেদ যখন আমরা শেষ করি তখন। এর পরের পাঠটুকু যে তার বার্তা আমরা সকল মদ্যপায়ীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের আমাদের উপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, যে চার্জটা দেওয়া হয়েছে, সেই চার্জটা হচ্ছে এই যে এই আধ্যাত্মিক চেতনা জাগার পরে তার বার্তা আমরা অন্য মদ্যপায়ীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এই বিষয়ে আমি গতদিন আলোচনা করেছিলাম, তোমাদের বলেছিলাম। আজকে শুরু করব থার্ড পার্ট, যেটা লাস্টে রয়েছে, যে আমাদের সকল কাজে কর্মে এই নীতি মেনে চলার চেষ্টা করি। এটা হচ্ছে এই 12 স্টেপের থার্ড পার্ট। তো সেটা কি, সেটা আমরা আজকে শুরু করতে চলেছি। গতদিন আমরা শেষ করেছিলাম ববের সেই বিখ্যাত বার্তা দিয়ে, ট্রাস্টিং গড, ক্লিন হাউস, ওয়ার্ক উইথ আদার্স। মানে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, নিজের ভেতরটাকে পরিষ্কার করো এবং অন্যদের সঙ্গে কাজ করো। আসলে সমস্ত প্রোগ্রামের এই 3টে ছোট্ট বাক্যাংশের মধ্যে রয়েছে আমাদের এন্টায়ার প্রোগ্রামটা। এখন 98 পাতার নিচে দেখছি লেখা যে এবার সাংসারিক সমস্যার কথা, ডিভোর্স, আলাদা থাকা বা শুধুই তিক্ত সম্পর্ক। এমন কোনো অ্যালকোহলিকের ফ্যামিলি নেই যা এসব থেকে বাঁচতে পারে। যখন তোমার চেনা মানুষটি তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছে এবং তাদের বলছে কোন নীতির উপর ভিত্তি করে সে আজ জীবনযাপন করছে, তাকে বাড়িতেও এই নীতিগুলোর ব্যবহারিক প্রয়োগ করতে হবে। অর্থাৎ তার আধ্যাত্মিক জীবন যেন বোঝা যায়, অনুভব করা যায়, শুধু ভাবনায়, শুধু কথায় নয়, কাজে। বিল বারবার বলছেন কাজ ছাড়া বিশ্বাস মরে যায়। হয়তো তার বাড়ির লোকদের অনেক দোষ, তাকে এই নিয়ে ভাবলে চলবে না। তর্কাতর্কি আর দোষ খোঁজা একেবারে বন্ধ করতে হবে। অনেক বাড়িতেই এটা করা মুশকিল, কিন্তু করতেই হবে। যদি কয়েক মাস অনবরত চেষ্টা করে, ফল আসবেই। সময় লাগবে, কিন্তু হবে। একটু একটু করে পরিবারও বুঝবে তাদের দোষ ত্রুটির কথা, মেনেও নেবে। আলোচনার পথ খুলবে এবং সাহায্য ও বন্ধুত্বের বাতাবরণ আসবে। তারা বুঝবে লোকটার আগের মতো নেই। খুব স্বাভাবিকভাবেই সময়ের সাথে সাথে পরিবর্তন আসবে। তবে অ্যালকোহলিককে তার কাজ থামালে চলবে না। তাকে সোবার থাকতে হবে, সাহায্যের মনোভাব নিয়ে, বিবেচনা বুদ্ধি নিয়ে। পরিবারের দিক থেকে কোনো নতুন বাধা এলেও, অতীতের কথা বারবার উঠে এলেও, আমরা এটা তাদের জন্য করছি না, করছি এখন, এটাই আমাদের জীবনধারা। তাই অবশ্য অনেক সময়ই আমরা এই স্তরে ধরে রাখতে অসমর্থ হই। কিন্তু কোন রকম ক্ষতি হলে বা তার সঙ্গে সঙ্গে পূরণ করে দেওয়া উচিত, নয়তো আবার হয়তো মদ্যপানে আসক্ত হয়ে পড়ব। মনে হয় উনি বলছেন দুম করে হয়তো অতিরিক্ত মদ্যপান করে বসবো কয়েকদিন। হঠাৎ রাগের মাথায় কিছু করার কথা বলছেন, কিংবা বলছেন নেশার ব্যাপারটা নানান পথ ধরে চলে। মদ নয়, এবারে হয়তো জুয়া, নারী সঙ্গ বা ইন্টারনেট পর্ন
অমিতব্যয় বা অতিরিক্ত ভোজন এমন কোনো দিকে বাঁক নেবে? প্রথম দিকে প্রচুর সেপারেশনের পরিস্থিতি ঘটে। এবার ৯৯ পাতায় দেখো বিগ বুকেতে লেখা রয়েছে, যদি বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে বা স্ত্রী পৃথকভাবে থাকা শুরু করেছে, সেক্ষেত্রে স্বামী স্ত্রীর আবার মিলিত করার জন্য অহেতুক তাড়াহুড়ো করা উচিত হবে না। আগে ভদ্রলোককে সুনিশ্চিত করে নিতে হবে তার নিজের সুস্থতার বিষয়টিকে। তার স্ত্রীকেও বুঝতে হবে তার নতুন জীবনযাত্রার বিষয়টাকে। পুরনো সম্পর্ক যদি আবার শুরু করতে হয়, তাহলে তা নতুন ভাবেই করা উচিত, কারণ আগের পুরনো সম্পর্ক যেহেতু টেকেনি। তার মানে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন উদ্যমের প্রয়োজন। অনেক সময় সকলের ভালোর জন্যই স্বামী স্ত্রীর পৃথক হয়ে থাকাই ভালো। স্বভাবতই এ ব্যাপারে নির্দিষ্ট কোনো নিয়ম করা যায় না। মদ্যপ তার দৈনন্দিন কর্মসূচি অনুযায়ী চলুক। যদি সময় হয় স্ত্রীর সঙ্গে মিলিত হবার, তাহলে তা উভয় পক্ষই বুঝতে পারবে। এখানে যে রিকভারির কথা আছে, তার অর্থ এই নয় তাকে প্রতিদিন মিটিং করতে হবে, ৯০ দিনে ৯০টা মিটিং, তার স্পন্সর থাকা জরুরি। তার রিকভারি কেবল স্টেপ করা থেকেই আসবে। আর যদি সে স্টেপ করছে, তাকে মনে করানো দরকার যে 10, 11 এবং 12 স্টেপ নিয়মিত করলে রিল্যাপস থেকে বাঁচা যায়। স্টেপগুলো নতুন জীবনের দিশা দেয়। পুরনো সম্পর্ক কাজ করেনি, কিন্তু নতুন জীবন দর্শনে তা আবার কার্যকরী হতে পারে। কিন্তু তা না করে জোর করে একসাথে হলে কিছুই বদলাবে না, এবং আবার সেটা কাজ করবে না, আগের মতোই আবার শেষ হয়ে যাবে। দুজনকেই সবকিছু নতুন ভাবে করতে হবে। যদি পার্টনার অ্যালানন জয়েন করতে পারে তাহলে ভালো হয়। দুজনের একজন যদি সদানিয়ত পুরনো নিয়ে কথা বলতে থাকে, সেটা নতুন উদ্যম, নতুন অ্যাটিচিউড নয়, তাতে কাজ হবে না। শেষ লাইনটা ইম্পর্টেন্ট, কখন ঠিক সময় হয়েছে উভয় পক্ষই বুঝতে পারবে। শেষ পৃষ্ঠায় বিল বলছে, ননসেন্স। আমি সুস্থ হব না যখন পর্যন্ত না চাকরিটা ফেরত পাই, জাগতিক এটা ওটা না পাই, বউ ফেরত আসে, এসব একদম বাজে কথা। ৯৯ পাতার থার্ড যে প্যারাগ্রাফটা, সেখানে লেখা রয়েছে, কোনো মদ্যপ যেন না বলে যে তার পরিবারকে ফেরত না পেলে সেরে উঠতে পারবে না। এটা ঠিক সেরকম নয়। কিছু ক্ষেত্রে স্ত্রী কোনো অবস্থাতেই আর ফিরে আসবে না। এই ব্যক্তিকে মনে করাবেন যে তার সুস্থ হয়ে ওঠা মানুষের উপর নির্ভর করে না, ঈশ্বরের সঙ্গে তার সম্পর্কের উপর সেটা নির্ভর করে। আমরা জানি এমন অনেক মানুষকে যারা সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু তাদের পরিবারের কেউ আর ফিরে আসেনি। অনেক সময় আমরা দেখেছি যার পরিবারের লোকজন খুব তাড়াতাড়ি কাছে ফিরে এসছে, সে আবার মদ খেতে শুরু করেছে। এর পরের পাতায় উনি বলছেন যে আপনি এবং আপনার বন্ধুকে এক এক দিন করে আধ্যাত্মিক পথ ধরে চলতে হবে। যদি আপনি লেগে থাকেন, তাহলে অনেক চমকপ্রদ ঘটনা ঘটতে পারে। আমরা যখন ফিরে দেখি, তখন বুঝতে পারি ঈশ্বরের হাতে যখন নিজেকে সঁপে দিয়েছিলাম, তখন যা পেয়েছি তা নিজেদের জন্য যা পরিকল্পনা করেছি তার থেকে অনেক ভালো। ঈশ্বরের নির্দেশ অনুযায়ী চলুন, এবং শীঘ্রই দেখবেন আপনি একটা দারুণ সুন্দর পৃথিবীতে বসবাস করছেন, আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন। এইরকম কোনো ব্যক্তি এবং তার পরিবারের সঙ্গে কাজ করাকালীন আপনি সতর্ক থাকবেন। কখনো তাদের ঝগড়ায় অংশগ্রহণ করবেন, তাহলে সাহায্য করার সুযোগ আপনি হারাবেন। কিন্তু পরিবারের লোকজনদের বোঝাবার চেষ্টা করুন যে লোকটি অসুস্থ এবং সেই মতো ব্যবহার করা উচিত। সাবধান করে দেবেন যাতে তারা বিদ্বেষ বা ঈর্ষার জন্ম না দেয়। আপনি মনে করিয়ে দেবেন যে তার চারিত্রিক দোষ ত্রুটি রাতারাতি উঠে যাবেন। তাদের বোঝান যে লোকটি সবে উন্নতির পথে পদার্পণ করেছে। যখন তারা অধৈর্য হয়ে পড়বে, তখন তাদের মনে করিয়ে দেবেন যে ঈশ্বরের আশীর্বাদে লোকটি অন্তত মদ্যপান করছে না। ভুলে গেলে চলবে না মানুষটি অত্যন্ত অসুস্থ, সে দুর্বল নয়, নৈতিক অধঃপতনের
ব্যাপার নয়, সে মানসিক, আধ্যাত্মিক ও শারীরিক ভাবে অসুস্থ। যদি কোনো মানুষ হার্টের রোগে ভোগে, সে কেয়ার পায়, সেবা পায়, এই মানুষটিরও তাই পাওয়া উচিত। তার চারিত্রিক দোষ ত্রুটিগুলো যেতে একটু সময় লাগবে, সে কিন্তু ধীরে ধীরে উন্নতি করছে এবং সঠিক পথেই আছে। আমরা পরিবারকে এসব বোঝাবো, তাদের বলবো তাদের কৃতজ্ঞ থাকা উচিত যে সে আর ড্রিঙ্ক করছে না। বিল 82 পাতায় আমাদের বলেছে একমাত্র ড্রিঙ্ক না করাটাই সব নয়। তাই পরিবারকে বললেও একথা আমরা নিজেদের বা আমার স্পন্সিকে বলতে পারি না। সে হয়তো এগুচ্ছে, পেছুচ্ছে, এখনো নারী সঙ্গ করছে, নানান ভুলভাল কাজ করছে, পরিবারকে বলাটাও হয়তো সম্মত নয়। তবে ড্রিঙ্কটা বন্ধ থাকলে পরিবেশের উন্নতি ঘটে, এতে তো সন্দেহ নেই। আপনি নিজে যদি এটা 100 পাতাতেই 3rd প্যারাগ্রাফে লেখা রয়েছে, আপনি নিজে যদি আপনার পরিবারের সমস্যা সফলভাবে সমাধান করে থাকেন, তাহলে সেই বন্ধুর পরিবারকে বোঝান আপনি কিভাবে এই সমাধানে সমর্থ হয়েছেন। এইভাবে সমালোচনা না করেও আপনি তাদের সঠিক পথ দেখাতে পারবেন। আপনার স্ত্রী ও আপনার মধ্যেকার সমস্যাগুলি কিভাবে সমাধান করলেন তা বললে সমালোচনার চেয়ে বেশি কাজ দেবে। তবে এ নিয়ে কোনো বিতর্কে জড়াবো না, বা সেই পরিবারের কোনো সমালোচনায় যাব না। কোনো পরামর্শ দিচ্ছি বলে তারা যেন না ভাবে। আমরা কেবল আমাদের কথাটুকুই বলবো, কোনো লেকচার নয়, কেবল আমাদের অভিজ্ঞতা জানান। তারপর লেখা রয়েছে, আমরা যখন আধ্যাত্মিক দিক থেকে উন্নত, তখন আমরা অনেক কিছু করতে পারি যা মদ্যপদের করা উচিত নয়। আমাদের বলা হয়েছে যে যেখানে মদ পরিবেশন করা হচ্ছে সেখানে যাওয়া আমাদের উচিত নয়। বাড়িতে মদ রাখা উচিত না। যেসব বন্ধুরা মদ্যপান করে তাদের সঙ্গ পরিত্যাগ করা উচিত। যেসব সিনেমায় মদ্যপানের দৃশ্য আছে তা না দেখা, বারে না যাওয়া। আমরা আমাদের বন্ধুদের বাড়ি গেলে তাদের মদ লুকিয়ে ফেলা উচিত। মদ নিয়ে কোন রকম চিন্তাও করা উচিত নয়, বা মদের কথা আমাদের মনে করিয়ে দেওয়া উচিত নয়। আমাদের অভিজ্ঞতা থেকে বুঝি যে এগুলো বাধ্যতামূলক ধরনের অবস্থার সম্মুখীন হই প্রতিদিন। একজন মদ্যপ যখন এইসব পরিস্থিতির মোকাবিলা করতে পারে না, তখন বুঝতে হবে যে তার মন এখনো এক মদ্যপের। তাহলে তার আধ্যাত্মিক অবস্থার মধ্যে কিছু গোলমাল আছে। এক্ষেত্রে তার সুস্থ হওয়ার একমাত্র উপায় হলো গ্রিনল্যান্ডের তুষার দেশের মতো কোনো জায়গায় থাকা। সেখানেও কিন্তু একজন এস্কিমো এক বোতল স্কচ নিয়ে উপস্থিত হয়ে সব পণ্ড করে দিতে পারে। এমন একজন মহিলাকে জিজ্ঞেস করুন যিনি তার স্বামীকে মদ্যপানের হাত থেকে রেহাই পাওয়ানোর জন্য দূর দেশে পাঠিয়েছিলেন, তার কি হলো। অর্থাৎ কিনা এরকম করে কিছু হয় না, সেটাই বলতে চাইছে। মিটিং এ এরকম শেয়ারিং শোনা যায়, কেউ বিয়ে বাড়িতে গেছে বা কোনো বারে, এবং তার দাঁতে দাঁত লেগে যাচ্ছে সর্বক্ষণ, ভয় আর অস্বস্তিতে, যেহেতু চতুর্দিকে সবাই মদ খাচ্ছে। এই মানুষটির প্রোগ্রাম করার মধ্যে ভুল থেকে গেছে। তার স্পন্সরের সঙ্গে বসা উচিত, জানা উচিত কোন স্টেপ তার ফাঁক রয়ে গেছে। যদি আধ্যাত্মিক জাগরণ হয়ে থাকে স্টেপগুলো নেওয়ার পর, তাহলে তো তার আধ্যাত্মিক ভাবে অবিচল থাকার কথা। না হলে এসব জায়গায় তার না যাওয়াই ভালো। তবে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে খুঁজে দেখা ভুলটা কোথায় এবং সেটা শুধরে নেওয়া। হয়তো আবার ভালো করে 4th, 5th, 7th স্টেপ করতে হবে। আমি তাকে এই সাজেশন দিতে পারি, স্পন্সরের সঙ্গে কথা বলতে অনুরোধ করতে পারি। এরপরে 101 পাতার 2nd প্যারাগ্রাফে লেখা যে আমাদের বিশ্বাস মদাসক্তির সাথে মোকাবিলা করার উপায় যদি মদ্যপকে বা কোনো প্রলোভন থেকে আগলে রাখা হয়, তাহলে তা ব্যর্থ হতে বাধ্য। কিছু সময় হয়তো নিজেকে আগলে রেখে একজন মদ্যপ অল্প সময়ের জন্য সাফল্য লাভ করতে পারে, কিন্তু এতে মদ ফিরে আসতে বাধ্য, আরো ভয়ঙ্কর রূপে। আমরাও এইসব পদ্ধতিতে চেষ্টা করেছি। অসম্ভবকে সম্ভব করে তোলার এই প্রচেষ্টা সব সময় ব্যর্থ হয়েছে। অ্যালকোহলিক মন থেকে গেলে কিছুতেই কিছু হয় না। তাই আমাদের নিয়ম হলো, যেখানে মদ আছে সেই জায়গায় এড়িয়ে যাওয়ার প্রয়োজন নেই। অবশ্য সেখানে উপস্থিত থাকার যদি সঙ্গত কারণ থাকে।
এর মধ্যে আছে বার, নাইট ক্লাব, জলসা, রিসেপশন, বিবাহ অনুষ্ঠান, সাধারণ পার্টি ইত্যাদি। মদ্যপের সঙ্গে থাকার যার অভিজ্ঞতা আছে তার মনে হতে পারে এটা খাল কেটে কুমির ডেকে আনার মতো, কিন্তু আসলে তা নয়। প্রশ্ন এখানে দুটো: তুমি কি আধ্যাত্মিকভাবে সবল, পরিপূর্ণ? দুই, যাওয়ার কি সঙ্গত কারণ আছে? প্রথম প্রশ্নের উত্তর না হলে যেও না। দ্বিতীয় প্রশ্নের উত্তর না হলেও যেও না। তুমি সবল থাকলেও, যেমন বার, নাইট ক্লাব, নাচ, রিসেপশন, বিয়ে বা এমনি কোনো হুল্লোড়ে। আপনি লক্ষ্য করবেন যে আমরা একটা গুরুত্বপূর্ণ সীমারেখা টেনেছি। তাই প্রত্যেকবার নিজেকে প্রশ্ন করুন, আমার কি এখানে উপস্থিত থাকার কোনো ভালো সামাজিক, ব্যবসায়িক বা ব্যক্তিগত কারণ আছে, নাকি আমি এই আবহাওয়ায় গিয়ে সাধু সুলভ আনন্দ পেতে চাইছি? যদি আপনার উত্তর সন্তোষজনক হয়, তো আপনার ভয় পাওয়ার কিছু নেই। যাবেন কিংবা যাবেন না, এটা ভালো বুঝেন সেটাই করুন, কিন্তু যাবার আগে ভালোভাবে নিশ্চিত হয়ে নিন যে আপনি বেশ মজবুত আধ্যাত্মিক অবস্থায় আছেন এবং আপনার উদ্দেশ্য শুভ। কিন্তু আপনি যদি দ্বিধাগ্রস্ত থাকেন, তবে আরেক মদ্যপের সাথে কাজ করুন। পুরোনো দিনের স্মৃতি রেমন্থন যদি উদ্দেশ্য হয়, বা অন্যের ভালো লাগা দিয়ে নিজের সুখ খোঁজার চেষ্টা থেকে থাকে, তাহলে সাবধান হও। যদি না তুমি মনে প্রাণে একেবারে সুস্থ এমন না হয়ে থাকো। অনেক সময় এই পরিবেশ, একটা পুরনো গন্ধ তোমাকে দুর্বল করে দেবে, তুমি যদি ভেতরে ভেতরে দুর্বল থাকো। যেখানে মদ চলছে সেখানে গিয়ে গোমরা মুখে কেন বসে থাকবেন, আর পুরনো দিনগুলোর কথা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন? যদি কোনো খুশির অনুষ্ঠান থাকে, তো আমাদের বেশি আনন্দ করতে সাহায্য করবে। যদি ব্যবসায়িক উপলক্ষ হয়, তবে উৎসাহের সঙ্গে নিজের কাজ করুন। যদি আপনি এমন কারোর সাথে থাকেন যিনি বারে বসে খাওয়া দাওয়া করতে চান, তবে তাকে নির্ভাবনায় সঙ্গ দিন। আপনার বন্ধুরা জানুক যে আপনি নিজের স্বার্থে তাদের অভ্যেস বদলাতে চান না। স্থান, কাল, পাত্র বুঝে তাদের জানিয়ে দিন মদের সাথে কোথায় আপনার বিরোধ। এই কাজ ঠিকভাবে করলে কেউ আপনাকে মদ খেতে বলবেন। আপনি মদ খাওয়ার সময় একটু একটু করে জীবন থেকে সরে গিয়েছিলেন, এখন আপনি পৃথিবীর সামাজিক জীবনে আবার ফিরে আসছেন। বন্ধুরা মদ খাচ্ছে বলে আর দূরে সরে যাবেন না। আপনি মিটিং এ যান কেন ভেবে দেখেছেন? ওটা কোনো পেট্রোল পাম্পের মতো স্পিরিটের গ্যাস স্টেশন নয়। মিটিং এ আপনি নিতে যান না, ওখানে কিছু দেওয়াটাই এখন আপনার কাজ। আপনি যখন নড়বড়ে, বিল আপনাকে কিন্তু বারবার একটার জায়গায় দুটো মিটিং যেতে বলছে না। সে বলছে 89 পাতায় আপনি অন্য অ্যালকোহলিকের সঙ্গে কাজ করুন যে সুস্থ হতে চায়। এটাই মানে সবচেয়ে বড় ইন্স্যুরেন্স যে আপনি নিজে সুস্থ থাকতে পারবেন। আপনার কাজ হলো এমন এক অবস্থায় থাকা যেখান থেকে আপনি সবচেয়ে বেশি অন্যদের কাজে লাগতে পারেন। সুতরাং দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন না। এই কাজ করতে গেলে যদি পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গায় যেতে হয়, তবু দ্বিধা করবেন না। জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়িয়ে থাকুন। এইসব উদ্দেশ্য নিয়ে দেখবেন আপনাকে অক্ষত রাখবেন। আমার কোনো কলিগ হয়তো রিটায়ার করছেন, সবাই মিলে তাকে তার শেষ দিনে একটু আনন্দ দিতে চায়। একটা ফেয়ারওয়েল পার্টির আয়োজন হয়েছে, সেখানে মদ খাওয়া হবে। আমারও উচিত তাকে সঙ্গ দেওয়া, সম্মান জানানো। আমি একটা সফট ড্রিঙ্ক নিয়ে 8 ঘন্টা সেখানে কাটাতেই পারি। এসব সময় সময় প্রয়োজন হয়। এক বন্ধু বারে বসে খাবার খেতে চায়, সঙ্গে যান, অসুবিধা তো কিছু নেই। তো সেই জন্য বলছি, হাত গুটিয়ে বসে থাকা ঠিক নয় কখন কেউ আসবে বলে। উনি বলছেন যে কোনো জায়গায় যেতে দ্বিধা করো না, তুমি যদি সাহায্যে লাগতে পারো তুমিই প্রস্তাব দাও। ঈশ্বর তোমার নিয়োগকর্তা, তার কাজ করতে তোমাকে তার কাছাকাছি থাকতে হবে, তার দেওয়া কাজ করতে হবে। তিনি তোমায় অক্ষত রাখবেন যে কোনো জায়গাতেই, এটাই নিয়ম। আমাদের মধ্যে অনেকে বাড়িতে মদ রাখে, অনেক সময় সেই মদ দিয়ে অন্য সদস্যদের সকালের পীড়া কাটাতে হয়। আমাদের মধ্যে কয়েকজন বন্ধু বান্ধবদের মদ দিয়ে আপ্যায়িত করেন, যদি না তারা মদ্যপ হয়। আবার অনেকে বলেন যে কাউকেই মদ দেওয়া উচিত না। আমরা এই প্রসঙ্গে কোনো দ্বন্দ্বের মধ্যে যেতে চাই না। প্রত্যেক পরিবার পরিস্থিতি বুঝে যা সমীচীন তাই করবে। আমি বাড়িতে মদ রাখি, কিন্তু কোনো বন্ধু যদি নিয়ে আসে,
সে খাবে বলে সে খেতেই পারে, কোনো বাধা নেই। মদ্যপানের প্রতি অসহিষ্ণুতা বা ঘৃণা প্রদর্শন আমরা করি না। অভিজ্ঞতা বলে যে এতে কারো লাভ হয় না। প্রত্যেক নবাগত মদ্যপ আমাদের মধ্যে এই মনোভাব খোঁজে এবং প্রচন্ড আশ্বস্ত হয় যখন দেখে আমরা ডাইনি পোড়ানোর দলে নেই। অসহিষ্ণুতার বোকামি এইসব মদ্যপদের দূরে সরিয়ে দেবে, যাদের জীবন হয়তো বাঁচানো যেত। সংযত মদ্যপায়ীদের কাছেও আমরা ভালো কিছু দিতে পারবো না। হাজারের মধ্যে একজনও মদ্যপায়ী হয়তো পাওয়া যাবে না যারা মদ্যপানের প্রতি ঘৃণা মেনে নেবে। যখন এই বই লেখা হয় তখন অ্যালকোহলিক অ্যানোনিমাস এইরকম অবস্থায় ছিল না। আমরা ছিলাম অক্সফোর্ড গ্রুপের অ্যালকোহলিক দলবল। আমাদের সঙ্গে অক্সফোর্ড গ্রুপের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছিল। অক্সফোর্ড গ্রুপ মদের ব্যাপারে একেবারে অসহিষ্ণু ছিল। তারা বিশ্বাস করত মদ পৃথিবী থেকে বিসর্জন দেওয়া উচিত। এমনকি তামাক, কফি সব তারা সহ্যই করতে পারত না। এটাও একটা কারণ আমরা যে আলাদা হয়ে গিয়েছিলাম। যে কোনো নতুন অ্যালকোহলিক অনেক স্বস্তি বোধ করে যখন দেখে এই জাতীয় ব্যাপার আমাদের মধ্যে নেই। হয়তো একদিন অ্যালকোহলিক অ্যানোনিমাস মদ্যপানের শোচনীয় পরিণতির কথা জনসাধারণকে আরো ভালো করে হৃদয়ঙ্গম করাবে। কিন্তু আমরা বিশেষ কোনো কাজেও লাগাবো না যদি আমাদের উদ্দেশ্য তিক্ততা ও বিদ্বেষ মনোভাবাপন্ন হয়। মদ্যপায়ীরা এটি সহ্য করবে না। আসলে আমাদের সমস্যাগুলি আমাদেরই তৈরি। মদ ছিল উপলক্ষ মাত্র। তাছাড়া আমরা কোনো জিনিস বা কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করা বন্ধ করেছি, আমাদের করতেই হবে। আজ আর কারোর সঙ্গে আমাদের ঝগড়া নেই, দৈহিক, মানসিক, আধ্যাত্মিক কোন স্তরে। আমরা স্টেপগুলো করেছি এবং এখন আমাদের এই 3 স্তরেই তাল মিল আছে। আমরা চতুর্থ মাত্রাতে প্রবেশ করেছি। এরপরে আমি যেটা করেছি তা হলো চ্যাপ্টার 10 মানে 2 এমপ্লয়ার্স এবং চ্যাপ্টার 7 এর কিছু অংশ ওয়ার্কিং উইথ আদার্স থেকে খুঁজে খুঁজে মূল্যবান পরামর্শগুলো এক জায়গায় করার চেষ্টা করেছি। কি করে একজন অ্যালকোহলিক যে এখনো নেশা করছে তার সঙ্গে কাজ করতে হবে, একজন স্পন্সরকে কিভাবে প্রস্তাব দিতে হবে, এসবই বোঝার প্রচেষ্টা। তো 2 ওয়াইভস আর ফ্যামিলি আফটারওয়ার্ডস মানে স্ত্রীদের প্রতি এবং পরিবারের কথা, এই দুটোতে চোখ বুলিয়েছি। এসব মিলিয়েই 12 স্টেপের থার্ড পার্ট। এই থার্ড পার্টের জন্য আলাদা কোনো চ্যাপ্টার লেখা হয়নি, কিন্তু এসবের মধ্যেই তা অন্তর্নিহিত আছে। কেবল আমাদের বেছে নিতে হবে। তা দিয়েই তৈরি হবে আমাদের সকল কাজে কর্মে এই নীতি মেনে চলার চেষ্টা করি। যে চ্যালেঞ্জ পার্টটা, এই 12 স্টেপের থার্ড পার্ট, যেটা আমি শুরুতেই বলেছি। তো এই কাজ খুব মনোযোগ দিয়ে করতে হবে। তার জন্য এই চ্যাপ্টার গুলো পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে। তবেই পাবো সেই সব মণিমুক্ত, সেই সব গুণাবলী যা আয়ত্ত করা দরকার। কি সেই গুণাবলী? না টলারেন্স বা সহ্য শক্তি, কম্প্যাশন বা সহানুভূতি, পেশেন্স মানে ধৈর্য, ফরগিভনেস মানে ক্ষমাশীলতা, হিউমিলিটি মানে বিনম্রতা, গুডউইল শুভেচ্ছা, এবং লাভ মানে ভালোবাসা। এসব মিলিয়েই আধ্যাত্মিক নৈতিকতা তৈরি হয়। এর সঙ্গে আছে সততা, খোলা মন আর ইচ্ছুকতা, উইলিংনেস। তো 104 পাতা দিয়ে শুরু করে, অর্থাৎ 2 ওয়াইভস বা স্ত্রীদের প্রতি যে পরিচ্ছেদটা, সেটা থেকে মানে যখন শুরু করি, এখানে যা লেখা তা স্ত্রী ছাড়া আমার প্রিয়জনদের জন্য প্রযোজ্য। এটা যে শুধু স্ত্রীদের প্রতি বলে ধরা যেতে পারে তা না, আমার যে প্রিয়জন তাদের জন্য এই পুরো পরিচ্ছেদটা কিন্তু প্রযোজ্য। এই পরিচ্ছেদটি বিলেরই লেখা। উনি অ্যান স্মিথ বা ডক্টর ববের স্ত্রীকে রিকোয়েস্ট করেছিলেন, কারণ তাকে বিল অত্যন্ত রেসপেক্ট করতেন, শ্রদ্ধা করতেন। লয়কে মানে ওনার বিলের নিজের স্ত্রীকে উনি কিন্তু বলেননি। যাই হোক, শেষ পর্যন্ত বিলই লেখেন নিজে। 104 পাতা থেকে খুঁজতে খুঁজতে যখন 110 পাতায় পৌঁছে যাওয়া যায়, কোনো কিছুই পাওয়া যায় না।
তারপর 111 পাতা খুলতেই দেখি ওপরে লেখা, সাফল্যের প্রথম নীতি হলো রেগে যাবেন না। আমি যে বলেছিলাম যে বিগ বুক এবং হাইলাইটার বা পেন্সিল নিয়ে আসার কথা, এই জন্য বলেছিলাম যে এই লেখাগুলোর তলাতে আমি যেগুলো যেগুলো বলছি সেখানে আইদার হাইলাইটার দিয়ে দাগ বা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে নিতে পারো পরে নিজে দেখার জন্য, নিজের সুবিধের জন্য। তো সেই রকম 111 পাতা খুলতেই দেখছি ওপরে লেখা, সাফল্যের প্রথম নীতি হলো রেগে যাবেন না। 2 লাইন পরেই লেখা রয়েছে, ধৈর্য আর মাথা ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি। বুঝলাম আমি ভুল করিনি, সত্যি লেখা আছে এইসব মণিমুক্ত খুঁজে পাওয়া যাবে। সাধারণ মানুষ যারা, তারা রেগে ওঠেন হঠাৎ হঠাৎ, কিন্তু এখানে লেখা, ইংরেজি বইতে লেখা রয়েছে বিইং অ্যাংরি, যার মানে হচ্ছে সর্বদা রেগে থাকা। মানে আমরা সর্বদা রেগে থাকি, মানে এটা মনের একটা বিশেষ অবস্থা, আমরা সবসময় একটা চিড়বিড়ে অবস্থার মধ্যে থাকি। অত্যন্ত জরুরি এই শব্দটাও কিন্তু লক্ষ্য করার মতো। এটা দ্বিতীয় লাইনটিরও সাফল্যের এক নীতি। পরের প্যারার প্রথম লাইনে পাওয়া যাবে, আপনি তাকে কখনোই বলবেন না তাকে কি করতে হবে। কেউ তার জীবনে সে কিভাবে চালাবে সেটা কারুরই কাউকে বলা উচিত না। তুমি তোমার মতো বাঁচো, তাকে তার মতো বাঁচতে দাও। পরের পাড়ার মাঝামাঝি লেখা, ধৈর্য ও বিবেচনা। আমাদের ধৈর্য ধরতে হবে এবং আমাদের যৌক্তিকতা দিয়ে বুঝদার হওয়া প্রয়োজন। এর ওপরে প্যারাতে ভুল করে কিছু ছেড়ে এসেছি, দেখুন মাঝে লেখা, পরিপূর্ণ উপকারী জীবনযাপন করতে পারে। আমরা জীবনকে এড়িয়ে চলি, সেটা ঠিক নয়। পরের প্যারার নিচের দিকে লেখা, এই রকম আলোচনার সময় কোন রকম বিরূপ মন্তব্য করবেন না। বলছেন চেষ্টা করুন নিজেকে তার জায়গায় বসাতে। মদ্যপানের সমস্যা নিয়ে আলোচনার ক্ষেত্রে তাকে বুঝিয়ে দিন আপনি সাহায্য করতে চান, সমালোচনা নয়। এটাই মঙ্গল কামনা, এটাই বিনম্রতা। পরের পাতার 5 লাইন নিচে তাকে বোঝান আপনি বিশ্বাস করেন, অর্থাৎ তার উপর ভরসা আছে আপনার। পরের পাতা 113 মাঝের প্যারাতে, আপনার মতো উৎসাহিত, কেন আপনি উৎসাহিত তাকে বুঝতে দিন। এরপর আমরা যাব 115 পাতার দ্বিতীয় প্যারাগ্রাফ। সে কোনো অপমানজনক পরিস্থিতিতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকবে। পরের প্যারাতে লেখা, অর্জিত সাহস, সুন্দর স্বভাব এবং সাবলীল ব্যবহার অদ্ভুত পরিবর্তন এনে দেবে। নেক্সট প্যারাতে আবার লেখা, নিরপেক্ষ থাকাই শ্রেয়। এবং তার পরের লাইনেই, চারদিকে বোঝাপড়ার আরো উন্নতির জন্য আপনার সব শক্তি ব্যবহার করুন। মনে আছে সেই ফ্রান্সিস অফ অ্যাসিসি প্রেয়ারের কথা, যেখানে একটা লাইন ছিল, আমাকে বুঝুক এ না ভেবে আমি যেন অন্যকে বুঝে নিতে পারি। জানিয়ে আলোচনা হচ্ছে সে সম্পর্কে সকলের সব দিকটা দেখার চেষ্টা করা উচিত। পরের পাতা 116-তে 2 নম্বর লাইন, খেয়াল রাখবেন যেন বিদ্বেষ দেখাবেন না। আবার সেই বিং, অর্থাৎ রাগ বিদ্বেষ সর্বদা নয়, এটা মনে রাখা দরকার। বিল এখানে সাবধান করছে, সবসময় টকবক করে ফুটতে থাকা অতীতের সেই ভয়ের জীবন, লজ্জা, পাপবোধ বা ক্ষতিকারক স্বভাব মুক্ত হয়ে ওঠা প্রয়োজন আছে। নিচের পাড়ার 3-4 লাইন ওপরে, জীবনের সকল ক্ষেত্রে আমরা আধ্যাত্মিক রীতিনীতি কাজে লাগানোর চেষ্টা করি। যা দিয়ে শুরু করেছিলাম সেই সব নীতি, মানে ওই টলারেন্স, কম্প্যাশন, পেশেন্স, ধৈর্য, ক্ষমাশীলতা, বিনম্রতা, শুভেচ্ছা, ভালোবাসা, এসব বাড়ি বা কর্মক্ষেত্র বা গাড়িতে যখন কেউ ওভারটেক করে চলে যায়, বা মলেতে দাঁড়িয়ে আছো, তোমার হয়তো 2-3টে আইটেম, তোমার সামনের জনের 40টা, এই নীতিগুলো সর্বক্ষেত্রে প্রয়োগই প্রয়োজন। 117 পাতার প্যারা 2-তে
বিশ্বাস ও আন্তরিকতা, আর তার পরের লাইনে শিক্ষারই অন্তর্গত, কারণ এইভাবেই আপনারা বাঁচতে শিখবেন। দুটো মিলিয়ে এটাই বলতে চাওয়া হয়েছে, ভুলভাল নয়, আন্তরিক হতে হবে। এ পাতার শেষ লাইনে লেখা, খেয়াল রাখবেন যেন এই মত পার্থক্যের সময় বিদ্বেষ ভাব বা বিদ্রুপ প্রকাশ না পায়। যদি কারোর সঙ্গে মতের অমিল হয়, তা যেন সেই মতটুকু নিয়েই থাকে, 10-20 বছর আগের কোনো বিদ্বেষের ব্যাপার না হয়। এখনকার মতানৈক্যই সীমাবদ্ধ যেন থাকে। পরের পাতায় প্রথম প্যারার শেষে কোন রকম রাগারাগি মতবিরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। মতবিরোধ মানে বৈরিতা বা শত্রুতা নয়। পরের প্যারা ধৈর্য, সহিষ্ণুতা, ভালোবাসা, তাকে বোঝার চেষ্টা, সদা সর্বদা সজাগ থাকতে হবে। এর সঙ্গে জোড়া যায় সমবেদনা, ক্ষমাশীলতা, বিনম্রতা, শুভকামনা, যা সমস্ত আধ্যাত্মিক নীতিতে আছে। বিল আমাদের বারবার মনে করাচ্ছে ধৈর্য, সহ্য, বোঝাপড়া আর ভালোবাসার কথা। একটু নিচেই দেখুন, বাঁচুন এবং বাঁচতে দিন, এটাই নিয়ম। 2 লাইন পরে দোষ ত্রুটি সংশোধন করার চেষ্টা। অনেকেই বিনম্রতার অনুশীলন করে, সবসময় অন্যদের বিচার করে ঠিক করে দেওয়ার চেষ্টা একেবারেই উচিত নয়। পরের প্যারার শেষে বলছেন, একটু ধৈর্য ধরুন, এটা সব দিন 24 ঘন্টার জন্যই দরকার। পরের পাতা মানে 119-এর ওপরে, যখন মনে বিদ্বেষ ভাব আসে, চেষ্টা করুন একটু থেমে আপনার সৌভাগ্যের কথা মনে করতে। তাহলে হয়তো দেখবেন আপনাকে একটা কৃতজ্ঞতার জন্য লিস্ট বানাতে হবে। হয়তো আপনার ফোর্থ স্টেপে ফিরে গিয়ে দেখতে হবে আপনার পজিটিভ চারিত্রিক সম্পদ কি লেখা আছে সেখানে। আপনার ছেলে মেয়ে বা নাতি নাতনিদের কাছেও কৃতজ্ঞতা জানানো দরকার, যা কিছু হৃদয়ের মণিকোঠাতে উত্তাপ দেয় তার কথা বলছি। শেষ প্যারার 3-4 লাইনে অভিযোগ করার বদলে তার সঙ্গে সহযোগিতা, সমালোচনা নয়। 1 লাইন পরে অন্যদের প্রতি দায়িত্ববোধের, আমাদের বলা হয়েছিল ঈশ্বরের ইচ্ছে মতো কাজ করতে, তার কাছাকাছি থাকতে, তার আদেশ পালন করতে, এবং তার আদেশ হচ্ছে আমাদের দায়িত্ব নেওয়া। পরের লাইন, কিভাবে আপনারা জীবনকে কিছু দিতে পারেন, জীবন থেকে কি পেলেন সে নিয়ে বেশি ভাববেন না, নেওয়া নয় দেওয়া শিখুন। সবসময় আমি এর থেকে কি পাবো এই ভাবনা মনে আনবেন না, ভাবুন আমি কি দিতে পারি। 3য় প্যারাতে আমরা কখনোই কোনোদিনও এইরকম মানুষের জীবন পরিবর্তন করতে চাই না, নিয়ন্ত্রণ করার চেষ্টা কখনো করবেন না। নিচের দিকে, মদ খাওয়ার সমস্যা যদি না সরিয়ে থাকেন, অন্যান্য সমস্যার সঙ্গে এটাও ঈশ্বরের হাতে ছেড়ে দিন, কারণ ঈশ্বরের প্রবেশ ঘটলে যে কোনো পরিস্থিতির দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যায়, এবং তা ভালোর দিকে। এরপর আমরা যাব ফ্যামিলি আফটারওয়ার্ডস বা পরিবারের পরের অবস্থা, তার 122 পাতায়। প্রথম প্যারার মাঝখানে লেখা সহিষ্ণুতা, ভালোবাসা, বিবেচনাকে ভিত্তি করে চলতে হবে। আমাদের আমিত্বকে কমিয়ে আনতে হবে, তার মানে বিনম্রতার অনুশীলন। বাড়িতে এইভাবে চলা উচিত। এবার 124 পাতায় যাব। প্যারাগ্রাফের 3-4 লাইন নিচে, অতীতের ভুল প্রাপ্তির মুখোমুখি যদি আমরা দাঁড়াতে পারি, তবেই আমরা গড়ে উঠব ও ভ্রান্তিগুলোকে আমাদের নিজেদের সম্পদে পরিণত করতে পারব। অর্থাৎ স্টেপ 10 কথা। স্টেপ 10 হচ্ছে 4, 5, 6, 7, 8 এবং 9 এর সম্মিলিত রূপ। পরের প্যারায় আছে, এই বেদনাদায়ক অতীত অন্য পরিবারের কাছেও অপরিসীম মূল্যবান, এ আমাদের অন্যদের সাহায্য করতে ভীষণ কাজে লাগে। তারপর 4 লাইন ছেড়ে জীবনের বেদনাদায়ক ঘটনাগুলো প্রকাশ করা, এর সঙ্গে যোগ করো ইচ্ছুকতা বা উইলিংনেস। কয়েক লাইন পরে লেখা, আপনাদের অন্ধকারময় অতীত ঈশ্বরের কাছে জমা আছে, এবং তা আপনাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ এবং অন্যদের জীবনের সুখের চাবিকাঠি। এগুলো কেন বলছি নিশ্চয়ই বুঝতে পারছো, যে আমাদের যে অতীত, আমাদের যে অভিজ্ঞতা, আমাদের জীবনে যা ঘটেছে, সেইগুলো কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে একটা সম্পদ। মানে সেইগুলো যখন আমরা শেয়ার করি, সেগুলো যখন আমরা
যারা এখনো পীড়িত, যারা এখন নেশার মধ্যে ডুবে আছে, তাদেরকে যখন সেই ঘটনাগুলো বলি, সেখান থেকে আমাদের সুস্থ হয়ে ওঠার কাহিনী শোনাই, তা তাতে তাদের কিন্তু ভয়ানক উপকার হয়। তারা তাকে একটা পথের দিশা খুঁজে পায়। সেই জন্য বলছে যে এটাই হচ্ছে অন্যদের সুখের চাবিকাঠি। এর সাহায্যে আপনি তাদের নিশ্চিত মৃত্যু ও দুঃখ থেকে রক্ষা করতে পারেন। এই তিনটে লাইনকে যদি জুড়ে দেওয়া যায়, তাহলে মনে করো না তুমি শক্তিহীন। ভাবতে পারি আমাদের শক্তি আছে। আমরা অন্যদের জীবন সুখ শান্তিতে ভরিয়ে দিতে পারি। আমরা মৃত্যু ও দুঃখকে প্রতিহত করতে পারি। আমরা যেন অতি মানব। অন্যদের সাহায্য করার যে ক্ষমতা আমাদের আছে, তা অবাক করার মতো। পরের পাতার প্রথম প্যারার শেষে পরস্পরের সম্বন্ধে আমরা নানান রকম কথা বলি ঠিকই, কিন্তু প্রায় সব ক্ষেত্রেই প্রগাঢ় ভালোবাসা ও সহিষ্ণুতার সঙ্গে। তিনি বলছেন, কথা বলি ঠিকই, কিন্তু খুবই আন্তরিক, গঠনমূলক, বিচারমূলক নয়, এবং ভালোবাসার বাতাবরণ। আমরা সমালোচনা করি না। পরের পাড়ায় আমরা কখনো গোপন কথা বক্তার অনুমোদন ছাড়া কাউকে বলি না, নিজেদের কথাই বলে থাকি। কখনো কেউ জানতে চায়, অমুককে তো বেশ কিছুদিন দেখছি না মিটিং এ, সে হয়তো আমার বন্ধু, এবং আমি জানি সে স্লিপ করেছে, রিহ্যাবে আছে। আমি প্রশ্ন এড়িয়ে যাই। তারপর দেখা হলে বন্ধুকে জিজ্ঞেস করি, আবার এই প্রশ্ন হলে কি করব? সে যদি অনুমতি দেয়, তখনই তার কথা খুলে বলি। 127 পাতার প্রথমেই আছে, ধন্যবাদ দেওয়া উচিত। এটাও একটি মানসিক স্থিতাবস্থা। সব সময় সবকিছুর জন্য ধন্যবাদ দেওয়ার মতো মানসিক অবস্থায় থাকতে হবে। যাদেরই রিল্যাপস হয় শুনেছি, প্রথম তাদের কৃতজ্ঞতাবোধটা অবলুপ্ত হয়ে যায়। যদি ধন্যবাদ দেওয়ার মানসিক অবস্থায় থাকা যায়, কৃতজ্ঞতাবোধও হারায় না। পরের লাইনে আছে, অগ্রগতি দেখে তাদের প্রশংসা করা উচিত। সমালোচনা না করে গঠনমূলক মনোভাব রাখা, এবং প্যারাগ্রাফের শেষে ভালোবাসা, সহিষ্ণুতা ও আত্মিক বোঝাপড়া, এই নীতিগুলোকে অনুসরণ করতে হবে। দ্বিতীয় প্যারাতে আছে নিঃস্বার্থ ভালোবাসা, তার কথা। 1-1.5 ঘন্টার মিটিং এ শুধু নয়, যা সব সময় হতে পারে। মিটিং এ এসব হয়, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমরা চেষ্টা করি একে অন্যকে না ফাঁসাতে বা চরিত্র হরণ করতে। কিন্তু বাইরে যখন আটকে আছি ট্রাফিকে বা ক্যাশ কাউন্টারের সামনে, একজনের 40টা আইটেম বিল হবে, আমরা কেবল 2-3টা আইটেম নিয়ে দাঁড়িয়ে আছি। সেখানে নিঃস্বার্থ মনোভাব এবং ভালোবাসা সবসময় তুই চাই, সেখানে কি আমরা দেখাতে পারি? শেষ প্যারার হচ্ছে গঠনমূলক, আর তারপর তর্ক বিতর্ক, আত্মগ্লানি, নিজের স্বার্থের অজুহাত খোঁজা বা বিদ্বেষপূর্ণ সমালোচনা বাদ দিয়ে করা যায়। পরিবারের সঙ্গে আলোচনা। শেষে লেখা দেওয়াটাই আসল, এটাই তাদের জীবনের মূল নীতি হয়ে উঠবে। এইবার চলে যাই 130 পাতার শেষ প্যারাতে। সেখানে লেখা, মাই সব ঝক্কি পোয়াচ্ছিল। মা বলতে সংসারের যে কর্ত্রী, যার মানে নির্ভয়ে সাহসের সঙ্গে। কোনো দায়িত্ব নিয়ে যদি মুশকিলে পড়ো, ঈশ্বর তোমায় সাহসী করে তুলবেন, এবং তোমার ইচ্ছা শক্তির জোরে তুমি নির্ভয়ে ও সাহসী হয়ে উঠবে। তো বাড়ির মহিলাদের শেষ পর্যন্ত সেটাই হয়ে উঠতে হয়। আর 131 পাতার দ্বিতীয় প্যারায়, নতুন জীবনে পরিবারের ফলপ্রসূ ভূমিকা যদি কার্যকর করতে হয়, এদিক ওদিক অনেক কিছু ছাড়তে হতে পারে। এখানে একবার 98 পাতার লাস্ট 4-5 লাইন দেখতে বলবো। সেখানে লেখা, তর্ক বিতর্ক, দোষ ত্রুটি খুঁজে বার করা এড়িয়ে চলতে হবে, যেমন মানুষ প্লেগের মতো ছোঁয়াচে রোগ এড়িয়ে চলে। এখানে এই এদিক ওদিক ছাড়া মানে সবসময় তর্ক বিতর্ক না করা, দোষ না খোঁজা। তাতেই নতুন জীবনে ফলপ্রসূ ভূমিকা কার্যকর হবে। 131 পাতার পর বলছে, কাজকর্ম যেন মাত্রা ছাড়িয়ে না যায়। মিটিং এ যাও, কিন্তু বাড়ির কথাও মনে রেখো। বাড়িতে অনেক কিছু করার রয়ে গেছে। এতদিন তো অনেক কিছু ধ্বংস করেছি, সেগুলো তো সারাতে হবে। তাই বলছে, প্রয়োজনের প্রতি সুচিন্তিত অগ্রাধিকার দিতে হতে পারে। সমবেদনার মনোভাব রাখো। তোমাদের তো গুরুতর বিষয়ে, দুঃখজনক বিষয়ে এতক্ষণ বলেছি। 132-এর প্রথম প্যারার মাঝে বলছে, জীবনে আনন্দের দরকার, স্ফূর্তির প্রয়োজন।
এই ব্যাপার আমরা খুব জোর দিই। যখন মদ খেতাম অনেক মজার কথা বলতাম বটে, জীবনে কিন্তু আনন্দ ছিল না। আর বোধহয় সেই জন্যই মদ খেতাম, কারণ তা এক তৈরি করা আনন্দের জগতে পালাতে সাহায্য করত। কিছু নিয়ে নিন্দে মন্দ করতে বারণ করছেন, এটা একটা নেগেটিভ ব্যাপার। অবিশ্বাসের সঙ্গে খুঁত ধরা বাজে কাজ। পরের লাইনে বলছেন, পৃথিবীর যাবতীয় সমস্যা আমরা কাঁধে তুলে নিই না। আমরা যখন দেখি একজন মানুষ মদ্যপান করতে করতে তার জীবন ধ্বংস করে ফেলছে, তখন আমরা তাকে সামর্থ্য মতো সাহায্য করার চেষ্টা করি। তার মানে তার দিকে আমরা শতপ্রবৃত্ত হয়ে এগিয়ে যাচ্ছি, তার আশার অপেক্ষা করছি না। এরপরে প্যারা শুরু হচ্ছে, খুশি থাকা ও হাসি থাকা অত্যন্ত জরুরি। আমরা এই জীবন উপভোগ করছি। পরের পাতা প্রথমেই লেখা, হাসি আনন্দ করি, স্বাধীনভাবে চলাফেরা করি। হ্যাপি, জয়াস এন্ড ফ্রি, এই যে তিনটে কথা বলা হয়, কিন্তু এই তিনটে জিনিস মনে হয় রয়েছে তিনটে স্তরে। যখন প্রথম এখানে এসেছিলাম এবং এই অভিজ্ঞতা শুরু, মানে রিকভারির অভিজ্ঞতা, মনে হয়েছিল হয়তো ভালো কিছু হতে চলেছে, অন্যরকম কিছু, এবং আমি ঠিক নিজের জায়গায় এসেছি। তখন প্রথম খুশি হয়েছিলাম, মানে হ্যাপি লেগেছিল নিজেকে। তারপর যখন স্টেপ করতে শুরু করলাম, একটু উন্নতি হলো, আধ্যাত্মিকতায় আনন্দের অনুভূতি হলো, যাকে বলে জয়াস। আর যখন স্টেপ গুলো শেষ হলো আর আত্মকেন্দ্রিকতার নাগপাশ থেকে মুক্তি ঘটলো, তখন ফ্রি হলাম। ওই প্যারার শেষে রয়েছে, তাই নিজে থেকে দুঃখ তৈরি করার চেষ্টা করবেন। তবুও যদি সমস্যা আসে, তবে ঈশ্বরের সর্বশক্তিমত্তার প্রমাণ দিন, তা খুশি মনে মোকাবিলা করে। বিপর্যয়, কষ্টকর সময় বা সংকটে পড়লে আমাদের জীবনে ঈশ্বরের অবদান জাজ্বল্যমান হয়। তিনি কখনো আমাদের ফেলে দেন না, নিরাশ করেন না, তার মহিমা এমন। দ্বিতীয় প্যারাতে ছোট্ট দুটো শব্দ আছে, কেউ করবেন না, মজা করা উচিত নয়, কোনো মানুষকে কখনো ছোট করবেন না। আর 135 পাতার শেষে বাঁকানো অক্ষরে লেখা তিনটে লাইন, 3 P's, তিনটে প্রিন্সিপাল বা নীতি। কোনটা আগে কোনটা পরে, দিনের শুরুতে আমরা গুরুত্ব অনুযায়ী কাজের একটা লিস্ট করে নিই। এক একটা কাজ হয়ে গেলে লিস্ট থেকে কেটে বাদ দিই, একে বলে প্রায়োরিটি লিস্ট। তো এই নীতির প্রথম নীতিটি হলো প্রথম কাজটা প্রথম করা, যাকে বলে ফার্স্ট থিং ফার্স্ট, অর্থাৎ কিনা প্রায়োরিটি। দ্বিতীয়টা হচ্ছে যে বাঁচো এবং বাঁচতে দাও, মানে লিভ অ্যান্ড লেট লিভ। এটার সঙ্গে যেটা যুক্ত সেটা হচ্ছে পেশেন্স। এর সঙ্গে জড়িয়ে আছে ধৈর্য এবং সহ্য, কাউকে নিয়ন্ত্রণ নয়। বাঁচো এবং ওকেও বাঁচতে দাও। আর থার্ড, আরেকটা ইন্টারেস্টিং কথা এখানে, অনেক সময় কাজ না করার অজুহাত হিসেবে আমরা বলে থাকি ইজি ডাজ ইট বা টেক ইট ইজি, মানে ধীরে সুস্থে চল। কেউ কেউ আবার স্টেপ না করাকেও এই বলে চালিয়ে দেয়, ধীরে চলো, তাড়াহুড়ো করো না, এইসব। কিন্তু ধীরে সুস্থে চলো, এটা হচ্ছে ওই থার্ড পি, বা কে বলে পারসিস্টেন্স, ইংরেজিতে বলে পারসিস্টেন্স, মানে লেগে থাকা, ধীরে সুস্থে চলো। কিন্তু দেখো বইয়ের কোথায় লেখা আছে এটা কি প্রসঙ্গে আর কত ভুল জায়গায় তাকে ইউজ করা হয়। এটা ফ্যামিলির প্রসঙ্গে বলা, এবং ফ্যামিলিকে বলা, বিশ্বাস রাখো, ধীরে সুস্থে চলো, অ্যালকোহলিককে নিয়ে তাড়াতাড়ি কিছু করতে যেও না। আমরা স্পন্সিকে কিন্তু বলি গেট বিজি, স্টে বিজি, মানে তাড়াতাড়ি করো, ব্যস্ত থাকো। অন্যদের সম্পর্কেও একই কথা, স্টেপ যত তাড়াতাড়ি করা সম্ভব করো। বিল সব স্টেপ হাসপাতালেই করে ফেলেছিল। ফিটসমেয়র কথা বলেছিলাম, সেও তাই। তখন কেবল 6টা স্টেপ ছিল। তোমাকে তা করতে বলছি না, কিন্তু তৈরি হও, নিজের আর অন্যদেরও বল। আস্তে চলা ফ্যামিলির জন্য, তোমার জন্য নয়। তোমার উৎসাহ যা আছে তুমি তা সঞ্চারিত করো সবার মধ্যে। তো এই আমরা শেষ করলাম 12 স্টেপের থার্ড পার্ট, যে সমস্ত জায়গায় এই 12 স্টেপের প্রয়োগ কিভাবে করতে হয় তার কথা
বলেই আজকে শেষ করছি। এবং এই সঙ্গে আমাদের একটা দীর্ঘ জার্নি শেষ হলো বলতে গেলে। বোধহয় জুলাই মাসে আমরা প্রথম শুরু করেছিলাম এই বিগ বুক মিটিং, এবং আজকে তার একদম শেষ হলো আর কি। শেষে আমরা পৌঁছতে পারলাম। অতএব আমি তোমাদের সঙ্গে দীর্ঘদিন রয়েছি, তোমরা আমার সঙ্গে দীর্ঘদিন রয়েছো। সবাইকে আমার ধন্যবাদ, অজস্র কৃতজ্ঞতা জানাই যে তোমরা আমার সঙ্গে থাকলে, আমাকে সঙ্গ দিলে সেই জন্যে। আবার ভবিষ্যতে কোনোদিন যদি সুযোগ হয় অন্য কোনো কোনো প্রসঙ্গ নিয়ে আবার আসবো। আজকের মতো শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।